আগে এই সরকারকে সরাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় যে এত খারাপ খারাপ ঘটনা ঘটছে, এত নোংরা নোংরা ঘটনা ঘটছে, তার কোনো দায় স্বীকার করতে দেখা যাচ্ছে না মুখ্যমন্ত্রীকে। সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য তারা যেন পথে নেবে গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করেন। গীতা অধিকারী যে একেবারে স্ট্যাম্পড মানে 2 নম্বরই করে চাকরি পেয়েছে, তার নামটা এবারে এই প্যানেলে এসে যোগ্য হয়ে গেল রাতারাতি। 3 বছর ধরে যোগ্য অযোগ্যটাকে আলাদা করতে পারলো না। অদ্ভুত ধরনের মুখ্যমন্ত্রী, অদ্ভুত ধরনের চরিত্র মুখ্যমন্ত্রীর মধ্যে দেখতে পাচ্ছি। এই ঘটনা পশ্চিমবঙ্গে পরপর যে ঘটনা ঘটেছে, এই মুর্শিদাবাদ থেকে শুরু করে আর যা কিছু করেছে, এই মুখ্যমন্ত্রীর সততা, নম্রতা, ভদ্রতার পোশাক কিন্তু একেবারে উন্মেচন হয়ে গেছে। সমাজ গড়ার কারিগর তারা, তাদের জীবন এখনো অনিশ্চিত, তারা রাস্তায় পড়ে রয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী তিনি দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করতে ব্যস্ত। মেরুদণ্ডে আপনার পুলিশ লাথি মারলো, জাতির মেরুদণ্ডকে লাথি মারলো, আর আজকের আপনি সেখানে মানে খুব সমারোহ করে হই হুল্লোড় করে সেখানে আপনি মন্দির করছে। মমতা ব্যানার্জিকে ভালোবেসে তারা যে ভোট দিয়েছিল তা নয়, তারা চেয়েছিল বামফ্রন্টকে আমরা চাই না। স্কুল সার্ভিস কমিশন এখনো প্রাইমারি তো খোলেনি, প্রাইমারির পান্ডেরা বাক্স এখনো খোলা হয়েছে। বঞ্চিত, লাঞ্ছিত এই সমস্ত মানুষজনের প্রতি ওনার কোনো সহানুভূতি আর নেই। কিভাবে বলেন যে তোমাদের 20,000 আর 25,000 টাকা করে? এই মুখ্যমন্ত্রীর সততা, নম্রতা, ভদ্রতার পোশাক কিন্তু একেবারে উন্মেচন হয়ে গেছে। এই দেশের ইতিহাসে বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতি, চাকরি চুরি দেখলো বাঙালি, শিক্ষককে পুলিশের কাছে লাথি খেতে দেখলো, রাস্তায় শুয়ে পড়তে দেখলো, আর ঠিক কি কি দেখতে হবে বাঙালিদের? বাঙালিদের এইবারে শুধু বাকিটা আছে যে মান এবং ইজ্জত তাদের তো চলে গেছে, আর তো নেই সমাজে। তাদের শিক্ষক বলে তারা আর সমাজে বলতে পারে না। দেখুন, যারা 2016-তে পাস করেছে তাদেরই, যারা 2012-তে পাস করেছে তাদেরও অনেকে জিজ্ঞেস করছে আপনি ঠিক আছে তো। মানে এটার এতটা বেশি গ্রামে গঞ্জে সব জায়গায় এতটা বেশি প্রভাব পড়েছে এটা। এবং আজকের একটা জিনিস, 3 বছর ধরে যোগ্য অযোগ্যটাকে আলাদা করতে পারলো না। এবং সবচেয়ে হাস্যস্কর, মানে এই নিয়ে 7 বার 7 রকম লিস্ট দিল, মানে যোগ্যদের লিস্ট দিল, কিন্তু সুপ্রিম কোর্টের মধ্যে তুমি অযোগ্যদের লিস্টটা প্রকাশ কর। লাস্টে আপনারা সবাই জানেন 10,297 জনের লিস্ট দিল যে এরা অযোগ্য। তারপরে এই যারা আন্দোলন ছিল তার ভিতরে বেশ কিছু মুখ ওর ভিতরে প্রবেশ করলো, তারা আবারে ফের গেল, গিয়ে বলল আমাদের ওটা ভুল হয়ে গেছে একটু, বলল এর ভিতরে 500 জন আবার যোগ্য হয়ে গেল। এবং অদ্ভুতভাবে যে অঙ্কিতা অধিকারী যে একেবারে স্ট্যাম্পড মানে 2 নম্বরই করে চাকরি পেয়েছে, তার নামটা এবারে এই প্যানেলে এসে যোগ্য হয়ে গেল রাতারাতি। অর্থাৎ এই সরকার মানে ইচ্ছা করে মানে ভোটমুখী রাজনীতির জন্য পুরো এই জিনিসটাই করছে। এবং এর সঙ্গে সঙ্গে এই যে ওয়াকআপের জন্য পথে নামিয়ে দিল। এবং এখন ভালোই হয়ে গেছে যেহেতু কাশ্মীরে ওরকম হয়েছে, সুতরাং এই রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে এখন সেটা খুব ভালো হলো। এদিকে ওই যে দীঘার মন্দির উদ্বোধন করতে গেছে। সুতরাং এই সব সাধারণ মানুষ যারা অত্যধিক পড়াশোনা করেছে, যারা চাকরির আশা করে বসে আছে এবং তারা চাকরিটা পেয়েছে, তবুও তাদের চাকরি কে সত্য আর কে মিথ্যা সেটা বলতে পারছে না। এবং এই জন্যেই আজকে দেখুন বিএড কলেজের 7,000 শূন্য পদ আছে। মানে বিএড কলেজে প্রতি বছর উপচে পড়ে, সেখানে 7,000 শূন্য পদ খালি বিএড কলেজে। অর্থাৎ বুঝে গেছে যে বিএড ডিএলএড করে কি করব, সেই জন্যে পুরোপুরিভাবে এই সরকারের উপরে গণতান্ত্রিক উপায়ে চাপ সৃষ্টি করা উচিত। এবং পশ্চিমবঙ্গবাসীর প্রত্যেকের বলছি এই জন্যে যে তাদের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষার জন্যে তারা যেন পথে নেবে গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করে, না হলে কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষা দীক্ষা পুরো একদম শেষ হয়ে যাবে। গতকাল অমর আবদুল্লাহ তিনি কাশ্মীরের সন্ত্রাস যে হানা হয়েছে সেখানে নিজের ব্যর্থতার দায় স্বীকার করেছেন। নন্দীগ্রামে যখন গুলি চালানোর ঘটনা হয়েছিল তখন আমরা সেই দায় স্বীকার করতে দেখেছিলাম বুদ্ধদেব ভট্টাচার্যকে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় যে এত খারাপ খারাপ ঘটনা ঘটছে, এত নোংরা নোংরা ঘটনা ঘটছে, তার কোনো দায় স্বীকার করতে দেখা যাচ্ছে না মুখ্যমন্ত্রীকে। কেন? খুব সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, উনি সমস্ত কাজের ক্রেডিটটা নেন, হ্যাঁ, কিন্তু সমস্ত কাজের যে খারাপ দিকটা
সেইটা নেবেন, সেই দায়ভার নেবেন না। অদ্ভুত ধরনের মুখ্যমন্ত্রী, অদ্ভুত ধরনের চরিত্র মুখ্যমন্ত্রীর মধ্যে দেখতে পাচ্ছি, যে প্রত্যেকটা মানুষ সে ভালো কাজ করলে সে ক্রেডিট নেয়, আর খারাপ কাজ করলে সে তার দায় নেয়। যেটা আপনি এই দুটো উদাহরণ দিলেন, এটা তো একজন মুখ্যমন্ত্রীর সততার উপরে নির্ভর করে। কিন্তু এই ঘটনার পশ্চিমবঙ্গে পরপর যে ঘটনা ঘটেছে, এই মুর্শিদাবাদ থেকে শুরু করে আর যা কিছু ঘটেছে, এই মুখ্যমন্ত্রীর সততা, নম্রতা, ভদ্রতার পোশাক কিন্তু একেবারে উন্মোচন হয়ে গেছে। পাড়ায় পাড়ায়, ব্লকে ব্লকে জগন্নাথ মন্দির উদ্বোধনের লাইভ স্ট্রিমিং চালানো হচ্ছে, কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে, সেই টাকা কিন্তু জনগণেরই টাকা। সমাজ গড়ার কারিগর তারা, তাদের জীবন এখনো অনিশ্চিত, তারা রাস্তায় পড়ে রয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী তিনি দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করতে ব্যস্ত। মানে টাকা কিভাবে নয় ছয় করবে, আনন্দ উৎসবের মধ্যে কিভাবে টাকা নয় ছয় করবে, সেটার এক নম্বর কারিগরই মাননীয় মুখ্যমন্ত্রী। তাকে প্রশাসনিক প্রধান, তাকে সম্মান করতে হয়। কিন্তু যখন একজন শিক্ষক হিসাবে দেখছি শিক্ষা ব্যবস্থা একেবারে তলানিতে এবং রাজ্যের শিক্ষিত যুবক যুবতীদের তারা হতাশার মধ্যে আছে, সেই অবস্থায় আপনি জাতির মেরুদণ্ড যারা করছে তাদের জাতির মেরুদণ্ডে আপনার পুলিশ লাথি মারলো, জাতির মেরুদণ্ডকে লাথি মারলো। আর আজকের আপনি সেখানে মানে খুব সমারোহ করে, হই হুল্লোড় করে সেখানে আপনি মন্দির করছেন। এখন মন্দির মসজিদে রাজনীতি ছাড়া তো এই মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো কিছু নেই। মন্দির মসজিদে রাজনীতি করলে এর মাঝে দুর্নীতিটা নিরাপদ জায়গায় চলে যাবে, সেটা উনি বুঝে গেছেন। আর সেই জন্য অন্তত পক্ষে এখানে এদের উদ্দেশ্যে কি একটি বার্তা দিতে পারতেন না? নিশ্চয় বার্তা দিতে পারতেন যে আমি এইটা উদ্বোধনের পরে গিয়ে তোমাদের সঙ্গে বসবো, তোমরা ওখান থেকে উঠে যাও। সে বার্তা দিতে পারছে না। অর্থাৎ রাজ্যের বঞ্চিত, লাঞ্ছিত এই সমস্ত মানুষজনের প্রতি ওনার কোনো সহানুভূতি আর নেই। উল্টে তিনি বললেন যে যারা গ্রুপ সি তাদেরকে তিনি মাসিক 25,000 টাকা করে দেবেন, এবং যারা গ্রুপ ডিতে রয়েছেন তাদেরকে মাসিক 20,000 টাকা করে ভাতা দেবেন। এটা কি তিনি দিতে পারেন? তিনি কি আদালতকে চ্যালেঞ্জ করছেন? এক প্রকার তাই বোঝা যায় যে আদালত যখন বলেছে যে তাদেরকে টাকা ফেরত দিতে হবে, 12% সুদ সহ টাকা ফেরত দিতে হবে, সেখানে তিনি কিভাবে বলেন যে তোমাদের 20,000 আর 25,000 টাকা করে দেবো? আচ্ছা, এই টাকাটা তো ওনার বাড়ি থেকে উনি দিচ্ছেন না, না ওনার ইনকাম থেকে ওনা দিচ্ছেন, না ওনার বাড়ির কেউ আছেন, কেউ কোটি কোটিপতি ইনকাম করে তার কাছ থেকে দিচ্ছেন? এটা তো আমার আপনার জনগণের টাকা থেকে উনি দিচ্ছেন। অর্থাৎ আবার আরেকটা নতুন ভাতা শুরু হলো, কি চাকরিজীবীরা তাদের চাকরি চলে গেল, তাদেরকে আবার দান দেন ভাতার মধ্যে তাদেরকে আবার রেখে দিল। অর্থাৎ আরেকটা আরটা হচ্ছে কে মানে জনসাধারণের আরেকটা সবচেয়ে বড় স্তম্ভ শিক্ষক শিক্ষিকা বা গ্রুপ সি গ্রুপ ডি, তারা তো অশিক্ষক কর্মী, তাদেরকে আবার মানে দেউলিয়ার দিকে নিয়ে যেতে চাচ্ছে এবং নিয়ে গেছে, প্রায় চলে গেছে। এই সরকারের শুধু মানে কি বলবো সদিচ্ছার অভাবে। কেন 3টে বছর ধরে এখনো ওই যে যোগ্য অযোগ্য চাল কাঁকড় আলাদা করতে পারছে না? আমাকে 1 বস্তা চাল আর কাঁকড় দিন দেখি, আমি ধীরে ধীরে 1 বছর সময় লাগবে, আমি কিন্তু আলাদা করে দেবো। এই ভাতা দিয়ে শিক্ষকদের তো আরো ছোট করে দেওয়া হচ্ছে। অবশ্যই শিক্ষকটাকে মানুষ এইবারে বলবে যে তোরা বসে বসে খাচ্ছিস, তোরা শিক্ষক শিক্ষিকা, আমরা বঞ্চ রঙের কাজ করছি, আমরা বঞ্চ দিনমজুরি করছি, তাহলে তোদের থেকে আমরা শ্রম করছি, ইনকাম করছি, আর তোরা শিক্ষিতা, উচ্চ শিক্ষিত হয়েও তোরা সরকারের ওই ভাতার উপরে নির্ভর করছিস। অর্থাৎ একটা শিক্ষিতার প্রজন্মকে কালিমালিপ্ত করা ছাড়া আর কিছু নয়। সাধারণ মানুষ তো এই প্রশ্নটা তুলছে যে যখনই কোনো মুখ্যমন্ত্রীর অযোগ্যতা সামনে চলে আসে, যেমন আরজি করের ঘটনার এখনো কোনো সুরাহা হয়নি, সেই সময় অভয়ের মৃত্যুর পর তিনি বলেছিলেন 10 লাখ টাকা দেবো, তারপরে শিক্ষকদের সময় বলছে ভাতা দেবো, মানে টাকা দিয়েই সবকিছু সমাধান করতে চাইছে। ওটা ওনা ছাড়া এর আগেই যে যারা মানে রেপ হয়েছিলেন আর কি, তাদেরকেও বলেছিলেন, একটা রেট দিয়েছিল আর কি, তোমাকে এত টাকা দেবো। অর্থাৎ এই যে টাকা দিয়ে মুখ বন্ধ করা যায় একটা শ্রেণীকে, কিন্তু এখন যা সময় এসেছে তাতে আর টাকা দিয়ে মুখ বন্ধ করা যাবে না। যাদের টাকা ভাতার কথা বলেছে গ্রুপ সিডি, তারা কিন্তু আন্দোলনে নেমেছে। আজকে তারা স্কুল সার্ভিস কমিশন ভবন আটকে রেখেছে, কাউকে বাইরে বার হতে দেবে না। তাহলে এই সমস্যার সমাধান না করে
উনি মন্দির মসজিদের রাজনীতিতে ব্যস্ত হয়ে আছেন। মুখ্যমন্ত্রী একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। আইনত ওই প্রতিশ্রুতি তিনি পালন করা একেবারেই সম্ভব, নাকি এটা মিথ্যে বেশাতি তিনি দিচ্ছেন? একটা গিমিক তুলে দিচ্ছে আর কি, যে হঠাৎ যে এরা এখন বিশৃঙ্খলা অবস্থার সৃষ্টি করবে, তাহলে দেখো তোমাদের আপাতত এটা দিচ্ছি 20,000 25,000, তোমরা আপাতত থাকো না। সবই আপাততর জন্য বলছে, আপাতত স্কুলে যান, আপাতত দেওয়া হচ্ছে, এভাবে আপাতত করে কি হবে? এখন আপাতত মানে একটু ঘনস্থায়ী হচ্ছে, যে জলটা একটু গরম হয়ে গেছে, একটু ঠান্ডা করে দিয়ে আর কি। তারপরে এই করে করে, কারণ ওনার রাজনীতিটাই, ওনার যা সেবা, জনসেবা যা কিছু, সব কিছু মানুষের ভালোবাসার জন্য নয়, মানুষের যে যোগ্যতার অধিকারের জন্য নয়, ওনার সবকিছু ভোটমুখী রাজনীতি। এই করে করে যদি এই 2026-এর ভোটটা এসে গেলেই ব্যাস হয়ে গেল, তখন তো যে আমি জিতে গেছি, জনগণের ভোটে জিতে গেছি, তাহলে হচ্ছে কি আর আমার কোনো দরকার নেই। এবং ভোট সত্যি সত্যি মানুষ ভোটই দেবেন স্বাভাবিকভাবে, কারণ একটা শ্রেণী তারা চাচ্ছেন যে তোরা চাকরি করবি আর আমরা হচ্ছে বেকার থাকবো, আমাদের ছেলে মেয়ে বেকার থাকবে, তারা দিনমজুরি করবে, তোদের চাকরি গেছে খুব ভালো হয়েছে। তখনই তারা উল্টে মুখ্যমন্ত্রীকে বেশি বাহবা দেবে, সাধুবাদ জানাবে, ভোট দেবে। এবং এদিকে রাজ্যে বিজেপির কিছু লিডার তারা যেভাবে শুরু করেছে, হিন্দু 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 করে যেভাবে শুরু করেছে, তাতে যে কজন মুসলমান তারা ভোট দিতে রাজি ছিল, এখান থেকে বিক্ষিপ্ত হয়ে বিজেপির দিকে যাচ্ছিল, তারা আর দেবে না। এবং রাজ্যের মানে সদ্বুদ্ধি সম্পন্ন যারা হিন্দু মুসলমান, সদ্বুদ্ধি সম্পন্ন যারা সাম্প্রদায়িকতার বিষ ছড়াতে চান না, যারা হিন্দু মুসলমান এক জায়গায় আছেন, তারা কিন্তু এই বিজেপির বেশ কিছু লিডারে এই নীতিটাকে সমর্থন করছে না, সুতরাং তারা ভোট দেবে তৃণমূলকে। বিজেপি এতদিন বলতো যে তারা হিন্দু, তৃণমূল বা মুসলমানের ভোট চায়, কিন্তু এখন তো তৃণমূল মন্দির মসজিদ সেগুলোও তো উদ্বোধন করছে, যে জগন্নাথ মন্দির। তবে তৃণমূলও তো এখন হিন্দু ভোট জড়ো করতে চাইছে, তবে তৃণমূল বিজেপি কি এক হয়ে গেল? এখন প্রায় একই ধরনের হয়েছে, কারণ দেখা যাচ্ছে যে সংখ্যালঘুদের মধ্যে নানা রকম ভাবে, সংখ্যালঘু স্টুডেন্ট, ছাত্রছাত্রী, পড়ুয়া, চাকরিজীবী, তাদের মধ্যে নানা রকম অশান্তি সৃষ্টি হয়েছে, এবং সেটাই মুখ্যমন্ত্রীর জন্যে। ইনি সবই জানেন। স্কুল সার্ভিস কমিশন বিহার উত্তরপ্রদেশে নয়, এটা ওয়েস্ট বেঙ্গলে। তাহলে আপনার আন্ডারে হচ্ছে, আপনি জানেন না, আপনার অনুপ্রেরণায়, আপনার আদেশে সবই কিছু তো হয়। তাহলে এখানে যে চুরি চামারি তারা করেছে, কার অনুপ্রেরণায় করেছে আপনি এতটুকুও জানতে পারলেন না? আপনার যারা গোয়েন্দা দপ্তর, তারাও জানতে পারলো না যে ওখানে এই চুরি চামারি হচ্ছে, জানতে পারলো না। ওপেন সিক্রেট, পশ্চিমবঙ্গে সবাই জানতো এরকম ভাবে হচ্ছে, কিন্তু উনি বলতেন কি, দু একজন একটু করবে না, দু একটা একটু হবে না, সেই দু একটা হতে হতে আপনার দপ্তর কি বলে দিল, 10,500 হচ্ছে, 10,500 তারা এইভাবে দুর্নীতি করে চাকরি পেয়েছে। না শুধু স্কুল সার্ভিস কমিশন, এখনো প্রাইমারি তো খোলেনি, প্রাইমারির পান্ডোরা বাক্স এখনো খোলা হয়নি। 7 তারিখে দেখবেন, 5 তারিখে না 7 তারিখে দেখবেন, সেখানে অনেক কিছু হয়ে যেতে পারে। মুর্শিদাবাদ ঘটনা এখন চাপা পড়ে গেছে, মানে আলটিমেটলি সমস্ত কিছু নিয়ে মুর্শিদাবাদ বলুন, চাকরি বলুন, মানুষের দুর্ভোগ হচ্ছে, মানুষের দুর্দশা হচ্ছে, রাজনীতি চলছে, তবে মানুষেরই ক্ষতি হচ্ছে। আপনি একজন অধ্যাপক, আপনার কি মনে হয় যে মানুষ এই অবস্থা থেকে কি করে মুক্তি পেতে পারে? দেখুন, মানুষের যদি উচিত এখন এই মুহূর্তে ভালো কোনটা আর খারাপ কোনটা, সেটা তাদের ভাবা উচিত। দেখা যাচ্ছে আমরা বামফ্রন্টের এগেনস্টে, বামফ্রন্টকে আগে হটাই, তারপরে যে পারে আসুককে, এটাই প্রত্যেকটা মানুষের নীতি ছিল। যে মমতা ব্যানার্জিকে ভালোবেসে তারা যে ভোট দিয়েছিল তা নয়, তারা চেয়েছিল বামফ্রন্টকে আমরা চাই না, তারপরে যে আসে আসুক। এখন প্রত্যেকটা মানুষের জাতি, ধর্ম, বর্ণ তথা রাজ্যের উন্নয়ন, সার্বিক উন্নয়ন, এবং রাজ্যের শিক্ষা দীক্ষা থেকে শুরু করে সব জায়গায় দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ গড়তে, মানে সেই বাঙালিরা দুর্নীতিমুক্ত হয়ে যেভাবে সারা ভারতবর্ষ সব জায়গায় সুনাম অর্জন করেছিল, সেই জন্যে প্রত্যেকটা মানুষের উচিত, সদ্বুদ্ধি সম্পন্ন মানুষের উচিত, যে এটা ভাবা উচিত, ভেবে আগে এই সরকারকে সরাও। আমি বলছি না কে বিজেপিকে দেবে, কে সিপিএমকে দেবে, আমি রাজনীতির মধ্যে নেই, কিন্তু আগে এই সরকারকে সরাও। কারণ আপনাদের সন্তানদের সেফটি সিকিউরিটি, ভবিষ্যতের জন্য আপনার সন্তানরা পড়াশোনা করে কি করবে? আপনার দাদা দিদিরা তারা তো এই অবস্থায় আছে, তাহলে তারা পড়াশোনা করে কি করবে?
তাহলে সবাইকে এক হয়ে আগে এই সরকারকে গদি থেকে সরানো উচিত। কাকে ভোট দেবেন সেটা আপনারাই জানবেন, আমি তো কেন বলতে যাব, কে কাকে ভোট দেবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই সরকার থাকলে দুর্নীতির মানে বহর আরো বেড়ে যাবে। আপনি দেখছেন কোর্টের গুতানি খাওয়ার পরেও সেই কিন্তু একই অবস্থা, সেই কিন্তু এখনো পর্যন্ত সেই চাল কাকড় আলাদা হলো না। মানে যোগ্যদের লিস্ট দিচ্ছে, অযোগ্যদের লিস্ট দিতে এত ভয়। মানে অযোগ্যদের লিস্ট দিলেই জানে তাহলে সেটা আমাদের নিজের দিকে আসবে, অর্থাৎ আমার মন্ত্রী মিনিস্টার আরো সব এমএলএ এমপি তারা কিন্তু এর সঙ্গে জড়িয়ে যাবে। আর এই তাদেরকে রক্ষা করার জন্যে সারা পশ্চিমবঙ্গে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আজের কলঙ্কিত করে দিলেন উনি।